ভিডিওতে আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক, বাংলা ভাষায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে ইংরাজি আরবি ছাড়া প্রধান হলো ফার্সি। একের দুই, আবহমান কবিতায় কবি কার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন? লাউ মাচার পাশে। একের তিন, মিসেস বুলের বয়স প্রায় 50 বছর। একের চার, শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং নীল। শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং নীল। একের পাঁচ, তোমার বাড়ি কোথায়? উদ্দিষ্ট ব্যক্তির বাড়ি ছিল শ্রীরামপুরে। একের ছয়, প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালের নাম ছিল নিউটন। একের সাত, মিশ্র শব্দের একটি উদাহরণ হলো রেলগাড়ি। দুয়ের এক বলেছে আবহমান কবিতায় কি হারায় না? কুন্দ ফুলের হাসি। দুয়ের দুই, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন। রবীন্দ্রনাথের কি লেখার কথা বলেছেন সৈয়দ মুজতবা আলী? রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন। রবীন্দ্রনাথের কি লেখার কথা বলেছেন সৈয়দ মুজতবা আলী? বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ খুব স্বচ্ছন্দে ব্যবহার করে রবীন্দ্রনাথ লিখেছেন আবরু দিয়ে, ইজ্জত দিয়ে প্রভৃতি। দুয়ের তিন, কেশবতী কন্যা চুলের চুমা কোথায় ঝরে? কেশবতী কন্যা চুলের চুমা কোথায় ঝরে? কেশবতী কন্যা চুলের চুমা হিজলে, কাঁঠালে, জামে অবিরত ঝরে পড়ে। দুয়ে চারে বলেছে স্বামী বিবেকানন্দ স্টারডি চিঠি থেকে কি জানতে পারেন? স্বামী বিবেকানন্দ স্টারডি চিঠি থেকে জানতে পেরেছেন যে তুমি মানে হচ্ছে মিস নোবেল আর কি, ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। তাহলে স্টারডি চিঠি থেকে তিনি জানতে পেরেছেন যে মিস নোবেল মানে মার্গারেট এলিজাবেথ নোবেল, মানে আমরা যাকে ভগিনী নিবেদিতা বলে জানি, উনি মানে মিস নোবেল ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। দুয়ের পাঁচেতে দিয়েছে রাধারানী কখন উচ্চৈস্বরে কাঁদতে শুরু করেছিল? এখনই উচ্চৈস্বরে কাঁদিল কোন সময়ের কথা বলা হয়েছে? অন্ধকারে বাড়ি ফেরার সময় কোনো একজন রাধারানীর ঘাড়ের উপরে পড়ায় রাধারানী উচ্চৈস্বরে কেঁদে ওঠে। তাহলে রাধারানী কখন উচ্চৈস্বরে কেঁদে উঠেছিল? অন্ধকারে বাড়ি ফেরার সময় কোনো একজন রাধারানীর ঘাড়ের উপরে পড়ায় রাধারানী উচ্চৈস্বরে কেঁদে উঠেছিল। দুয়ের ছয় দিয়েছে প্রফেসর শঙ্কুর যন্ত্রটির নাম কি? অর্নিথন যন্ত্র। দুয়ের সাথে বলেছে ক্রিয়া বিশেষণ কাকে বলে? উদাহরণ দাও। লিখবে ক্রিয়া বিশেষণ হচ্ছে যে বিশেষণ পদ বাক্যে ক্রিয়াপদের দোষগুণ, অবস্থা, পরিমাণ প্রকাশ করে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। যেমন ধীরে পথ চলো ধীরে, ঘোড়াটি দ্রুত দৌড়ায় দ্রুত। দুয়ের আটে বলেছে আগন্তুক বা কৃতঋণ শব্দ কাকে বলে? আগন্তুক শব্দ কাকে বলে? সংস্কৃত ছাড়া দেশ বিদেশের নানা ভাষা থেকে যেসব শব্দ বাংলায় প্রবেশ করেছে এক কথায় তাদের আগন্তুক শব্দ বলা হয়, যেমন আইন, আদালত, অফিস, মুড়ি প্রভৃতি। তিনের দাগে আসি। তিনের একে দিয়েছে যে সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবে, অন্য ভাষার শব্দ বাংলাতে ঢুকে কেন? সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবে, অন্য ভাষার শব্দ বাংলাতে ঢুকে কেন? আধুনিক পৃথিবীর প্রায় সব ভাষার মতোই বাংলা ভাষাও আত্মনির্ভরশীল ভাষা নয়। ফলে জন্মসূত্র ছাড়াও ব্যবসা বাণিজ্য, সামাজিক সাংস্কৃতিক মেলামেশা, বিজাতীয় শাসন ইত্যাদি নানা সূত্রে বিদেশি শব্দ বাংলা ভাষা প্রবেশ করেছে এবং আজও করে চলেছে। বাংলা ভাষা উৎপত্তিগত কারণে সংস্কৃত ভাষার সংলগ্ন। সংস্কৃত ভাষার প্রবল চর্চার ফলে এককালে সংস্কৃত শব্দ বাংলায় এসেছে। একইভাবে আরবি, ফার্সি এবং ইংরাজি শব্দ, ক্ষীণভাবে পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ বাংলা ভাষায় এসেছে। বাংলা ভাষায় ভিন্ন ভিন্ন নানা ভাষার শব্দ প্রবিষ্ট হওয়ার আরও একটা কারণ নৃতাত্ত্বিকভাবে বাঙালির মিশ্র জাতি হয়ে ওঠা। তিনে 2 নম্বর প্রশ্নে আসি। তিনে 2 নম্বর প্রশ্নে দিয়েছে এত ভালো এত স্নেহময়ী তিনি কার সম্পর্কে? এই উক্তি লেখকের কি মানসিকতার পরিচয় পাওয়া যায়? এত ভালো এত স্নেহময়ী তিনি কার সম্পর্কে? এই উক্তি চিঠি রচনার উল্লেখিত অংশে মিসেস সেভিয়ারকে ভালো এবং স্নেহময়ী বলা হয়েছে। আর কি মানসিকতার পরিচয় পাওয়া যায়? মিসেস সেভিয়ার এবং তার স্বামী ক্যাপ্টেন সেভিয়ার সম্পর্কে লেখকের মনের গভীর শ্রদ্ধার প্রকাশ ঘটেছে এখানে। তারা সেই বিরল ইংরেজ লেখকের মতো যারা এদেশীয়দের ঘৃণা করেন না। এদেশের মানুষদের ওপর মুরব্বিয়ানা করতে তারা আসেননি। সেভিয়ারদের ওপরে বিবেকানন্দের এতটাই আস্থা ছিল যে নোবেল ভারতে আসার পরে তারা তার সহকর্মী হতে পারেন বলেও স্বামী বিবেকানন্দ মন্তব্য করেন।
4 দাগে আসি, আমি এই ঘাসে বসে থাকি। কে কখন ঘাসে বসে থাকেন? এই ঘাস বলতে তার কোন বিশেষ অভিব্যক্তি প্রকাশিত হয়েছে? এখানে আমি বলতে জীবনানন্দ দাশের কথা বলা হয়েছে। পৃথিবীর বুকে যখন সন্ধ্যা নেমে আসে তখন কবি ঘাসের ওপরে বসে থাকে। ঘাস মাটির বুকে জন্ম নেয়, মাটির সঙ্গে তার সম্পর্ক গভীর। ঘাসের ওপরে বসে থাকার অর্থ পৃথিবীর সঙ্গে নৈকট্য স্থাপন। ঘাসের ওপরে বসে থাকার অর্থ পৃথিবীকে ছুঁয়ে থাকা, প্রকৃতির সঙ্গে একাকার হয়ে মিশে যাওয়া। কবি গ্রাম বাংলাকে ভালোবাসেন। গ্রাম বাংলার একটা অঙ্গ হল এই সবুজ ঘাস। এই ঘাসের মধ্যে বসে কবি প্রকৃতির সান্ধ্যরূপে অবগাহন করেন। এখানে বসেই তিনি অনুভব করেন কেশবতী কন্যার রূপে সন্ধ্যা ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রকৃতি বাংলার বিভিন্ন রূপ, বিভিন্ন ঘ্রাণ কবির মনকে ছুঁয়ে যায়। 4-2 আছে এখনো সেই ফুল দুলছে। পঙ্ক্তিটিতে ব্যবহৃত এখনো শব্দটির তাৎপর্য কি? এখনো সেই ফুল দুলছে পঙ্ক্তিটিতে ব্যবহৃত এখনো শব্দটির তাৎপর্য কি? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় গ্রাম বাংলার প্রকৃতি এবং জীবনের চিরকালীনতাকে বোঝানো হয়েছে। এক সময় গভীর অনুরাগে মানুষ এখানে বসতি তৈরি করেছিল। যে মাটি আর হাওয়াকে ভালোবেসে গড়ে উঠেছিল গ্রাম সভ্যতা, সময়ের সঙ্গে সঙ্গে তার গৌরব নষ্ট হয়ে গেলেও প্রকৃতির সৌন্দর্যের গরিমা একই রকম থাকে। এখনো সেই ফুল দুলছে কথাটির মধ্য দিয়ে গ্রাম জীবন ও গ্রাম্য প্রকৃতি সেই চিরকালীনতাকেই বোঝানো হয়েছে। 5 দাগে আসি। 5-1 বলেছে ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। নবনব সৃষ্টির রচনা অবলম্বনে এই উক্তির সত্যতা বিচার করো। প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার নবনব সৃষ্টি প্রবন্ধে সত্য শিব সুন্দরের প্রতি বাঙালি চিরকালীন পক্ষপাতের কথা বলেছেন। রাজনীতি, ধর্ম, সাহিত্য, বাঙালি যেখানে যখনই সত্য শিব সুন্দরের খোঁজ পেয়েছে তখনই তা সাদরে গ্রহণ করতে চেয়েছে। আর কেউ গতানুগতিকতা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে তাতে বাধা দিতে গেলে বাঙালি তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আবার সেই বিদ্রোহ যদি উচ্ছৃঙ্খলতা বা নৈরাজ্যের দিকে যায় তখন বাঙালি তার বিরুদ্ধেও বিদ্রোহ করেছে। অর্থাৎ সত্যশিব সুন্দরের ধারণাকে বাঙালি চিরন্তন বলে গ্রহণ করেছে। লেখক লক্ষ্য করেছেন যে এই রুচি বা জীবনাদর্শকে প্রয়োগ করার ক্ষেত্রে হিন্দু বা মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই চারিত্রিক বৈশিষ্ট্যটি সমগ্র বাঙালি জাতিরই, কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের নয়। লেখক বলেছেন ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। বাঙালি মুসলমানরাও বাঙালি জাতিসত্তারই অংশ। তার ধর্ম আলাদা হলেও এদেশের জল হাওয়াতে তার চেতনা ও জীবনাদর্শের বিকাশ। তাই ধর্ম বদলে যেতে গেলেও মনোভাবের কোনো বদল বাঙালি মুসলমানের মধ্যে ঘটেনি। 5-2 বলেছে তোমাকে একটু সাবধান করা দরকার। কাকে কেন সাবধান করা দরকার? কি বিষয়ে সাবধান করা দরকার? তোমাকে একটু সাবধান করা দরকার। কাকে কেন সাবধান করা দরকার? মিস নোবেল ভারতবর্ষে এসে কাজ করার ইচ্ছা প্রকাশ করায় স্বামী বিবেকানন্দ তাকে কিছু বিষয়ে সাবধান করা দরকার বলে মনে করেছেন। এর কারণ হলো ভারতে এসে যে বৃহৎ আর মহৎ কর্মযজ্ঞে মিস নোবেল নামতে চলেছেন তাতে তাকে অবশ্যই স্বনির্ভর হতে হবে। মিস মুলারের মতো কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়লে মার্গারেটের জনসেবার কাজটি বিঘ্নিত হবে। প্রধানত এ বিষয়ে স্বামীজি মিস নোবেলকে সাবধান করেছিলেন। ভারতের জন্য, বিশেষত ভারতীয় নারী সমাজের উন্নতির জন্য মিস নোবেলকে অনেক দায়িত্বপূর্ণ কাজ করতে হবে। এক্ষেত্রে তাকে নিজ পায়ে দাঁড়াতে হবে, অন্যের ওপর নির্ভর করা চলবে না বলে স্বামীজি পরামর্শ দিয়েছেন। বিশেষ করে মিস মুলার বা অন্য কারো ছত্রছায়ায় আশ্রয় না নিয়ে মিস নোবেলকে আত্মনির্ভর হতে হবে। নিজের পায়ে দাঁড়ালে সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব বলে স্বামীজি তাকে সাহস জুগিয়েছেন। মিস মুলার ভালো মহিলা হলেও পৃথিবীকে বদলে দিতে একমাত্র টাকারই প্রয়োজন আছে বলে তিনি বিশ্বাস করেন। তিনি নিজেকে আজন্ম নেত্রী বলে মনে করেন। তার মেজাজ রুক্ষ, চিত্ত অস্থির, তাই তার সঙ্গে মিস নোবেল বেশিদিন মানিয়ে চলতে পারবেন না। এইসব বিষয়ে স্বামীজি মিস নোবেলকে সাবধান করে দিতে চেয়েছেন। 6-1 বলেছে আকাশে 7টি তারা কবিতায় কবির উপমা প্রয়োগের সার্থকতা আলোচনা করো।
রূপসী বাংলা কাব্যের অন্তর্গত আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির অপার সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে বেশ কিছু উপমা প্রয়োগ করেছেন। সান্ধ্যকালীন পরিবেশে অস্তগামী সূর্যের রক্তিম আলোর আভায় ভাসমান মেঘের বর্ণকে কবি তুলনা করেছেন কামরাঙার লাল বর্ণের সঙ্গে। আবার অন্যদিকে রাত্রির অন্ধকারে ধীরে ধীরে ডুবে যাওয়া মেঘের উপমা হিসাবে কবি ব্যবহার করেছেন মৃত মুনিয়া পাখিকে। তিনি বলেছেন কামরাঙা লাল মেঘ যেন মৃত মুনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। জীবনানন্দ দাশ বাংলাদেশে মায়াবী মেদুরতা সৃষ্টিকারী নীল সন্ধ্যাকে তুলনা করেছেন কেশবতী কন্যার সঙ্গে। কবি এক্ষেত্রে বলেছেন আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। তার মনে হয়েছে মায়াময় সন্ধ্যা কেশবতী কন্যার বেশে ঘন চুলের অন্ধকারে চারপাশকে ঢেকে ফেলেছে। তার অজস্র কেশরাশি হিজল কাঁঠালে অবিরত চুম্বন ছড়িয়ে দিয়েছে। কবির চোখে মুখে ভেসে বেড়াচ্ছে কেশরাশির মতো অন্ধকার, যার স্নিগ্ধ গন্ধে ভরে উঠেছে বাংলার পথ, যা কবির মতো পৃথিবীর আর কোথাও দেখা যায় না, পৃথিবীর মতে আর কোথাও দেখা যায় না হবে। আলোচ্য কবিতায় আঙ্গিক সচেতন জীবনানন্দের কবি প্রতিভার উপমা প্রয়োগ তার অন্যতম পরিচায়ক হয়ে উঠেছে। আচ্ছা, 6-2 বলেছে আবহমান কবিতার মূল ভাবনাটি সংক্ষেপে নিজের ভাষায় লেখো। নামকরণের এই প্রথমের এই প্যারাগ্রাফটা দেবে না, এইখান থেকে এতটা লিখবে। বলবে যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আলোচ্য কবিতাটির নাম আবহমান। আবহমান শব্দটির আক্ষরিক অর্থ হলো ক্রমাগত বা চিরপ্রচলিত। সহজ কথায় যুগ যুগ ধরে একইভাবে চলে আসা যে কোনো কিছুকেই আবহমান বলা হয়। আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার মানুষের দুঃখ কষ্টে ভরা প্রকৃতির ছায়ায় লালিত জীবনের চিরন্তন ছবিকে নিপুণ তুলিতে এঁকেছেন। সুদূর অতীতে মানুষ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাকে ভালোবেসেই এখানে বসতি বানিয়েছিল। আবহমান কবিতায় লাউমাচার পাশে সেই সহজ সুন্দর গ্রাম জীবনকেই পাওয়া যায়। কবি এই লাউমাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন, কারণ সেখান থেকেই নাগরিক জীবনে ক্লান্ত মানুষ খুঁজে পেতে পারে শান্তির নিঃশ্বাস। মাটি আর হাওয়াকে ভালোবেসে মানুষ তাই গিয়ে দাঁড়ায় সে প্রকৃতির কাছে। ঘাসের গন্ধ মেখে আর সারা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রেখে মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়। অসংখ্য বাধা বিপত্তির মধ্যেও এদেশের মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে হাসি মুখে দুচোখে নতুন জীবনের স্বপ্ন এঁকে বংশানুক্রমে তারা জীবন প্রবাহকে সচল রেখেছে। এই প্রকৃতির দ্বারা লালিত জীবন থেকে সুখ খুঁজে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে চলে নাগরিক জীবনে ক্লান্ত মানুষ। যুগ যুগ ধরে বয়ে চলা বাংলার গ্রাম জীবন, তার প্রকৃতি আর তার কাছে মানুষের ঋণের কাহিনী এই কবিতায় তুলে ধরা হয়েছে। 7-1 বলেছে আমার সে ধারণা প্রায় পাল্টে গেল। কার কোন ধারণার কথা বলা হয়েছে তা কিভাবে পাল্টে গেল? সত্যজিৎ রায় রচিত করভাস কাহিনী থেকে উদ্ধৃত উক্তিটিতে প্রফেসর শঙ্কুর ধারণার কথা বলা হয়েছে। ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর ধারণা ছিল যে পাখি কথা বললেও সেই কথার মানে বোঝে না। আর কিভাবে পাল্টে গেল? ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর বাড়িতে একটা পোষা ময়না ছিল। প্রফেসর শঙ্কু তাকে 100-এরও বেশি বাংলা শব্দ স্পষ্টভাবে বলতে শিখিয়েছিলেন, কিন্তু এই সময় তার ধারণা ছিল পাখি কথা বললেও সেই কথার মানে বুঝতে পারে না। একদিন দুপুরবেলা তিনি স্কুল থেকে ফেরার পর তার মা যখন তাকে মোহনভোগ খেতে দিয়েছিলেন, তখনই হঠাৎ ময়নাটা ভূমিকম্প বলে চেঁচিয়ে ওঠে। সেই সময় যদিও কেউ কোনো কম্পন বুঝতে পারেনি, কিন্তু পরের দিন কাগজে বেরোয় যে সিসমোগ্রাফ যন্ত্রে সত্যি নাকি একটা মৃদু কম্পন ধরা পড়েছে। এই ঘটনার পর থেকে প্রফেসর শঙ্কুর এই ধারণা পাল্টে যায় যে পাখি কথা বললেও কথার মানে বোঝে না। তিনি বুঝতে পারেন পাখিরা যেমন কথা বলতে পারে তেমন সেই কথার মানেও বুঝতে পারে। 7-2 বলেছে বেশ বুঝতে পারছি সে অবাক হতভম্ব। সে কে? সে কোন ঘটনায় অবাক আর হতভম্ব হয়েছিল? সত্যজিৎ রায়ের করভাস গল্প থেকে নেওয়া আলোচ্য উক্তিটিতে সে হলো বিখ্যাত চিলিয়ান জাদুকর আর্গাস। আর সে কোন ঘটনায় অবাক আর হতভম্ব হয়েছিল? সান্তিয়াগো সংবাদপত্র কোরিয়েরে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণে করভাসের ছবিসহ সংবাদ পড়ে জাদুকর আর্গাস সেদিন রাতেই এক্সেলসিয়র হোটেলের ঘরে প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে আসেন। প্রফেসরের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর আর্গাস খাঁচার মধ্যে করভাসকে দেখতে পান। আর্গাসের খুব জোরে হাসির আওয়াজে করভাস জেগে ওঠে। করভাসকে দেখে আর্গাস দেরি না করে প্রফেসর শঙ্কুকে অনুরোধ করেন যে তিনি তখনই একবার করভাসের বুদ্ধির নমুনা দেখতে চান। প্রফেসর
জানান যে করভাস এখন ক্লান্ত, তাই ওকে দিয়ে জোর করে কিছু করানো সম্ভব নয়। করভাসের মর্জি না হলে সে কিছুই করবে না। এরপর প্রফেসর খাঁচার দরজা খুলে দিলে করভাস বেরিয়ে এসে ডানা ঝাপটিয়ে খাটের পাশে টেবিলে গিয়ে ঠোঁটের এক ঠোক করে ল্যাম্পটা নিভিয়ে দেয়। অন্ধকার ঘরের জানালা দিয়ে রাস্তার সবুজ নিয়নের ফিকে আলো ঘরে প্রবেশ করে। করভাস ডানা ঝাপটিয়ে আবার খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে দরজা টেনে বন্ধ করে দেয়। করভাস এভাবেই বুঝিয়ে দিয়েছিল যে সে বিশ্রাম চাইছে। সেই সময় প্রফেসর শঙ্কু আরগাসের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারেন যে করভাসের এই আচরণে তিনি অবাক আর হতভম্ব হয়ে গেছেন। তো এই ছিল আজকের আমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।